যাক, সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম নিয়ে। এই প্রশ্নগুলো খুবই বারংবার আসছে আমাদের পরীক্ষায়। তো দেখেন, আমরা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ফলো করব, সে যতই আসুক না কেন। নর্মালি 132/33 অথবা 33/11 অথবা 11/400 কেভি সাবস্টেশন ডিজাইন আসতে পারে। এখন দেখেন, মূলত হচ্ছে আমাদের সাবস্টেশনে কতগুলো পার্ট থাকে। তার ভিতর বড় একটা পার্ট হলো আমাদের একটা সার্কিট ব্রেকার থাকে, যেটা আমাদের যে ভিসিবি বলি বা এসিবি বলি বা ওয়াইল সার্কিট ব্রেকার SF6। আর আমাদের আরেকটা পার্ট হলো ট্রান্সফরমার। তো মেইনলি আপনাকে এই ট্রান্সফরমারের পার্টেই দেখাইতে হবে যে 33 কেভি বা 11 কেভি যে ইয়েটা এইখানে এটাই দেখাইতে হবে। আর এর সাথে আনুষঙ্গিক কিছু এখানে দেখেন, এই যে একটা সিটি, আর এখানে প্যারালাল একটা পিটি দেখাতে হয়, এখানে আর্থিং সুইচ দেখাতে হয়। এগুলো হচ্ছে লাইটিং অ্যারেস্টার, ওই যে হাই ভোল্টেজটা যদি কখনো অ্যাবজর্ব করে সেটা এখানে বাইপাস করে দিবে। মূলত এটার আমাদের এটা অটোক্যাড ড্রয়িং। যদি কেউ অটোক্যাডের কাজ পারেন সেক্ষেত্রে এটা বুঝবেন। এটা আমি অনেক আগেই করে রাখছিলাম। এটা দেখা যাচ্ছে, এটা তো কালো স্ক্রিন। স্যার ওইটা দেখালেই ঠিক আছে, এটার থেকে স্যার ওইটা ঠিক আছে। যাই হোক, এটা আমরা দেখাই। এখন মূলত হচ্ছে এইটা দেখেন, এখানে আমি এখানে একটা ভিসিবি দিছিলাম 33 কেবি বা বেশি হায়ার ভোল্টেজ হইলে ভিসিবির বদলে আপনার ওয়াইল সার্কিট ব্রেকার SF6 এইগুলো ইউজ করতে হয়। কিন্তু মেইন কম্পোনেন্ট গুলো এটাই, মানে এই যেটা হলো ইনকামিং লাইন, মানে আপনি যেখানে সাবস্টেশনটা বসাচ্ছেন তার শুরুতে একটা আইসোলেটর টাইপের, মানে যে ম্যানুয়াল চেঞ্জ ওভারের মতো, মানে এটা আপনি ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন, এটাকে আইসোলেটর বলে। তার পাশে হলো আপনার একটা সিটি এবং একটা পিটি, এরকম সিটিটা হলো সিরিজে থাকে, পিটিটা এরকম প্যারালালে থাকে। তারপরে থাকে একটা সার্কিট ব্রেকার, মানে আপনি এটা এগুলো সব ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখাইতে হয়। এটা একটা দেখানো হচ্ছে ওয়াইল সার্কিট ব্রেকার। পরবর্তীতে আরো একটা আইসোলেটর ইউজ করা হয়েছে, কারণ যদি এই মাঝখানের পার্টটাকে যদি কখনো মেইনটেনেন্স করা লাগে তখন এইভাবে আইসোলেটর দিয়ে মানে কাট করে নেওয়া হয় আর কি। আইসোলেটর মূলত কাট আউটের মতো আর কি। পরে দেখেন এখানে এই বাসের পরে আবারও একই ফর্মুলায় আপনার আইসোলেটর থাকে, সার্কিট ব্রেকার থাকতে পারে। এইখানে আপনার মেইন ইস্যুটা হলো আমাদের এই ট্রান্সফরমার পার্টে। এখানে আপনি যে ট্রান্সফরমার স্টেপ, এটাকে স্টেপ ডাউন। নর্মালি হয় কি, স্টেপের যে পাশে ভোল্টেজ বেশি সেই পাশে কয়েলটা একটু বেশি দেখাইতে হয়। এখানে সমানই দেখানো হয়েছে, কিন্তু মূলত যে পাশে কয়েল বেশি সে পাশে একটু বেশি দেখানো যায়। আবার এই ট্রান্সফরমারটা অনেক সময় এরকম দুইটা আর একটু বড় করলে ভালো হতো স্যার। বড় বড় জি স্যার, এরকম। একটু দেখতে সুবিধা। জি স্যার। থ্যাংক ইউ, সেটা আগে বলতে হতো। মানে এটা কিন্তু যে বইয়ে এরকম আর কি, আপনার এই যে ট্রান্সফরমারটা দেখেন এরকম দুইটা ওভারল্যাপ জিরো বা ওভারল্যাপ যেটা সার্কেল, এভাবেও দেখানো যায় আর কি, বুঝছেন। স্যার পরীক্ষায় কি বাস সেকশন 1 2 দুইটাই দেখাইতে হবে না একটা দেখালে হবে? এখানে বাস সেকশন দুইটাই দেখাইতে হবে, কারণ হলো যে আপনার দেখেন এইটা হলো আমাদের অরিজিনাল বই থেকে নেওয়া, ঠিক আছে। বই থেকে নেওয়া। এইখানে করছে কি, এই যে আপনার সর্বশেষ বাম পাশে যেটা আছে এটা ইনকামিং ঢুকাইছে, এই যে 33 কেবি বাস নিয়ে আবার এদিক দিয়ে এনে এই জায়গায় দেখাইছে ট্রান্সফরমার, তারপরে হলো আউটগোয়িং 11 কেবি, ঠিক আছে। এখন দেখেন মূলত হচ্ছে এই 11 কেবিতে আসার পরে এইখানে হচ্ছে আউটপুট বাস। এটা এই বাস থেকে আপনার অনেক ফিডার যাবে, সেটা আপনাকে এইভাবে দেখাইতে হবে, ঠিক আছে। এবং এই বাসের সাথে আরেকটা আমাদের ম্যান্ডেটরি ইকুইপমেন্ট হলো PFI ইউনিট।
পাওয়ার ফ্যাক্টর ইউনিটটা আপনাকে অবশ্যই খুব ভালো করে মেনশন করে দেখাইতে হবে। মানে হচ্ছে এই সাবস্টেশনে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট যে ইউনিট, যেটা পিএফআই বলে, এটা আপনার খুবই একটা এসেনশিয়াল জিনিস। এখানে আপনার ভিতরে যে ক্যাপাসিটর ব্যাংক বা ইয়া থাকে, তো এইখানেও পরবর্তীতে আপনার ধরেন এই আর একটা বিসিবি দেওয়া থাকবে। এখান থেকে মূলত এটা একটা ফিডার আর কি, ফিডার পর্যন্ত। ফিডার হলো স্যার বলেন, আমাদের, ফিডার সম্পর্কে একটু বলেন স্যার। হ্যাঁ ফিডার হলো যে আমাদের সাবস্টেশন থেকে যে কেবল, 3 ফেজ কেবলটা বেরোয় আপনার আমাদের রোড থেকে মানে বেশ কিছু দূর যাবে, যে পর্যন্ত কোনো সংযোগ দেওয়া হয় নাই। অথবা আমি ধরে নিতে পারেন যে মনে করেন যে আপনার বাসা থেকে 2 কিলোমিটার 5 কিলোমিটার আগে একটা সাবস্টেশন আছে, সেইখান থেকে যে লাইনটা আসছে মানে পুরো রোড লাইট, যেটা মানে রোডের পাশ দিয়ে যে ইলেকট্রিক পোল গুলো আসছে আর কি, মানে ইলেকট্রিক পোলের গুলাটাকে আমরা লাইন একটা ফিডার হিসেবে ধরতে পারি আর কি, ঠিক আছে। তো এইখানে আপনার দেখেন এই 11 কেবি থেকে অবশ্যই যে বিসিবি দ্বারা ইউজ করে, এবং এর পরবর্তীতে হলো যে আপনার এই 11 কেবি থেকে পরবর্তীতে আপনার ওই 11/400 কেবি সাবস্টেশন, যেটা আমরা নর্মালি যে পোল মাউন্টেড যে সাবস্টেশন গুলো দেখি, মানে ওই একটা ট্রান্সফরমার মানে এটা সাবস্টেশন, বুঝতে পারছেন। এখন যদি আপনাদের এটা এরকম থাকতো 11 কেবি বাই 400 থাকতো, সেক্ষেত্রে আপনার এই ট্রান্সফরমারে এখানে দেখাই দিতে হতো যে এটা হলো আপনার 11/11, সরি 11/400, সেটাও আছে, আমি সেটাও দেখাবো আপনাদের। এখন দেখেন এইটা আর আমাদের এটার মধ্যে বেসিক পার্থক্যটা হলো কি, এরা করছে কি ইনকামিংটা আর আউটগোয়িংটা একই ফ্লোতে দেখাইছে, ঠিক আছে। এই যে হলো এটা ইনকামিং, এটা হলো আউটগোয়িং, এটা অনেকের জন্য বুঝতে অনেক সমস্যা হয়। আর মূলত হচ্ছে এই দুইটা আবার একটা ক্যাসকেড কানেক্টেড মধ্যে থাকে আর কি, মানে যদি আপনার সার্ভিস গুলা ইন্টারাপশন না হয় যাতে, বা যেটাকে বলে রিডান্ডেন্সি বা প্যারালাল অপারেশন যাকে বলে, এই কারণে যদি আপনার এই পার্টে মেইনটেনেন্স করতে হয়, তখন এই আরেক পার্ট দিয়ে আপনার এই কানেকশনটা দেওয়া হয়। এর জন্য অনেক সময় এভাবে দেওয়া হয়। এটা না দিতে পারলেও জটিল মোটামুটি আপনাকে এরকম একটা মানে প্র্যাকটিস করে থাকতে হবে, যে যাই আসুক না কেন এইভাবে আন্ডারস্ট্যান্ডিং করে আপনি আঁকবেন আর কি। এটা কয়েকবার প্র্যাকটিস করলেই না পারার কিছু নাই। দেখেন এটা আর একটা প্রশ্ন ছিল যে 132/33 কেবি, ঠিক আছে। 132/33 মানে কি, মেইন এই যে আপনার ট্রান্সফরমার পার্টটা, সেইখানে আপনাকে দেখাইতে হবে যে 132/33 আর কি, এখানে দেখাতে হবে। আর এখানে একটা দুইটা বাস আপনি দেখাই দিলেন, একটা 132, নিচেরটা দেখাইলেন যে 133 কেবি। এবং এই 33 কিন্তু আবার পরবর্তীতে আরো একটা সাবস্টেশনে 11/11 হয়ে আবার ভাগ হবে, ঠিক আছে। মানে এই এটা বড় একটা সাবস্টেশন, যেটা আপনার আমাদের পিজিসিবির গ্রিডে এরকম সাবস্টেশন থাকে। আর আমাদের যারা পাওয়ার সাপ্লাই করে, যেমন ধরেন পল্লী বিদ্যুৎ বা পিডিবি, তাদের কাছে 33 কেবি আসে, তারা 33 কেবি কে আবার 11 বানায় বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়, ঠিক আছে। দেখেন এটা এরকম আর কি, মূলত আপনার ট্রান্সফরমার পার্টটা দুইটা আপনার ইনকামিং এ একটা বিসিবি থাকে, আউটগোয়িং এ একটা বিসিবি থাকে। এটা হলো মেইন উদ্দেশ্য আমাদের। দেখেন অরিজিনালি আমাদের হচ্ছে 11/100/400 যে সাবস্টেশন, এটা হলো ছোট ছোট একটা সাবস্টেশন, বা আমরা যে পোল মাউন্টেড যে সাবস্টেশন এটাকে বলতে পারি। তো সেই জায়গায় হচ্ছে আপনার এই যে যখন আমরা যে ট্রান্সফরমার পার্টটায় 11/0.400 কিলো ভোল্ট, ঠিক আছে, মানে আপনার এই সবকিছু সেমই থাকবে, জাস্ট খালি এই পার্টটা আলাদা। তখন আপনার আউটগোয়িং এ এখানে আগে যেমন 11 কেবি ছিল, এখানে থাকবে 400, ঠিক আছে। আর এই যে পার্টটা, এই পার্টটা আমরা যদি এলটি বলি, মানে 11 কেবি সাবস্টেশনে থাকে এই একটাকে বলা হয় এইচটি সেকশন। এই যে 11 কেবি যে পার্টটা, 11 কেবির যে বাসবার, এটাকে বলা হচ্ছে আমাদের এইচটি প্যানেল, যেখানে একটা বিসিবি থাকে। আর পরবর্তীতে ট্রান্সফরমার পার হয়ে এই পাশে এসে
এখানে যে এমসিসিবি থাকিলে মানে আপনার 1600, এটা মূলত 1000 কেবি হিসেব করে 1600 অ্যাম্পিয়ারের এমসিসিবি থাকে। এখানে একটা প্যানেল থাকে, এই প্যানেলে ছোট ছোট বিভিন্ন একটা বাসবার থাকে, মানে বাসবার মানে কি 3টে বাসবার থাকে, সেখান থেকে ইনপুট আউটপুট হিসেব করে অনেকগুলো ছোট ছোট ফিডার বা আপনার ইয়াতে হয়। যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে আছে প্রত্যেকটা রোডে আলাদা আলাদা সিঙ্গেল যেগুলো যে কাভার আলা তার, মানে আমাদের 440 যেটাকে বলে, সেরকম এগুলো আপনার এক একটা ইনসুলেটর দিয়ে এগুলো পার করা যায়। এবং এখানে একটা পিএফআই ইউনিট থাকে। পিএফআই ইউনিটটা হচ্ছে যে আমাদের মূলত পাওয়ার ফ্যাক্টর, যেখানে আপনার ওই স্ট্যাটিক ক্যাপাসিটর দেওয়া থাকে এবং এটা লোডের উপর বেস করে ছোট ছোট ইউনিট করা থাকে। আপনার যেমন ধরেন 10, 25, 50, তো যতটা দরকার হয় সেভাবে এখানে একটা অটো সিস্টেম করা থাকে আর কি। হ্যাঁ, তো মূলত আপনার এরকম একটা সাবস্টেশন আপনি প্র্যাকটিস করবেন। দেখেন এখানে যেটা বললাম, লাইটিং অ্যারেস্টার দিবেন একটা, এখানে একটা আর্থিং সুইচ দিবেন, কিছু হ্যাঁ, লাইটিং আইসোলেটর। অ্যারেস্টার কেন দেওয়া হয়? লাইটিং অ্যারেস্টারটা ইউজ করা হয়েছে আমাদের যেখানে লাইটিং অ্যারেস্টার যেটা লাইট যেটা মানে ঠাটা পড়া, সেটাকে বোঝে না বাংলা আমরা বলি। যদি কখনো যদি লাইটিং হয়, লাইটিং ঘটে, তখন কি হয়, এটাতে এই ভোল্টেজটা অনেক বেশি পরিমাণের ভোল্টেজ। বজ্রপাতের সময় অতিরিক্ত ভোল্টেজটাকে আর্থিং করে পাস করে দেওয়ার জন্য লাইটিনিং অ্যারেস্টার ব্যবহার করা হয়। হ্যাঁ হ্যাঁ, এটা সুন্দর একটা দিছে। মূলত হচ্ছে যে এটা প্রায় 2000 কিলো ভোল্ট বা আরো বেশি, মানে যেটা অ্যাবজর্ব করতে পারলে দেখা যাচ্ছে যে ওই একটা লাইটিং অ্যারেস্টারের যে ইয়ারটা ভোল্টেজটা বা যে পাওয়ারটা, সেটা দিয়ে নাকি 1 বছরের বাংলাদেশের এনার্জি কভার করা সম্ভব ছিল, এরকম একটা এনার্জি থাকে। তো এটা মূলত অনেক বড় ধরনের একটা ধাক্কা আসে, সার্ক ভোল্টেজের মতো আসে, সেটাকে এখান থেকে আর কি, যে ছোটটা গ্যাপ থাকে, তো মূলত এখান দিয়ে বাইপাস হয়ে সে মাটিতে চলে যায়, আর্থিং এ চলে যায়। ঠিক আছে, সেটা আমরা ওই যে পাওয়ার সিস্টেম পার্টে যে দেখবো। তো দেখেন এখানে মূলত আমরা যেটা দেখানোর চেষ্টা করছি আর কি, সেটা কি মোটামুটি সবাই ক্লিয়ার কিনা? জি। ঠিক আছে, এই যে দেখেন এখানে আপনার এই আমি সাবস্টেশনের এই ডিজাইনটা করছিলাম, আমি সায়েন্স ল্যাবে এটা ট্রেনিং করছিলাম, তখন এখান থেকে এইটা মোটামুটি শিখছিলাম। এবং অটোক্যাডে মোটামুটি যারা ইলেকট্রিক্যালের বিভিন্ন চাকরি যাবেন, অটোক্যাডটা একটু শিখে থাকা ভালো আর কি। মানে অনেক সময় র ফাইল থেকে অনেক সময় কাজ করা লাগতে পারে আপনার। ঠিক আছে, তো এইগুলা মোটামুটি ওই ছোট ছোট অংশ করে করে এইভাবে করা আর কি। দেখলে হয়তো প্রথমে একবারে দেখলে হয়তো একটু বেশ জটিল মনে হয়। সাবস্টেশন পার্টটা তাহলে আমরা কি মানে এইভাবে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকতে পারবো তো? দেখেন এই যে এটা হচ্ছে, আরেকটা হচ্ছে যে আমাদের একটা প্রশ্ন ছিল যে হোয়াট ইজ দা থার্মাল পাওয়ার, না গেল, এই যে হাউ পাওয়ার ইজ ট্রান্সমিটেড ইন বাংলাদেশ, এরকম একটা প্রশ্ন কবে যেন আসছিল কোনো এক বছর। ঠিক আছে, তো সেখানে বলা হয়েছে যে আপনার পাওয়ার জেনারেশনটা হয় অনেক দূরে, যেটা হচ্ছে আপনার এক কান্ট্রির একটা কর্নারে হয়। যেমন আমাদের গ্যাস ফিল্ড গুলো আছে সিলেট বা চিটাগাংয়ের দিকে, কিন্তু আমাদের লোড, বড় একটা লোড হচ্ছে ঢাকায়। হ্যাঁ, তো তখন ওই পার্ট থেকে এই পার্টে আনার জন্য একটা ট্রান্সমিশন লাইন বা এরকম একটা সিস্টেম হয়ে আসতে হয়। এটা আমরা মোটামুটি জানি যে জেনারেশনটা হয় হলো আমাদের যে অল্টারনেটর যে সিস্টেমে পাওয়ার স্টেশন গুলায় যে ভোল্টেজটা জেনারেট হয়, সেটা নরমালি স্ট্যান্ডার্ড ধরা হলো 11 কেবি। ঠিক আছে, তো এখন পরবর্তীতে এই 11 কেবি থেকে ভোল্টেজ আপ করে এই ভোল্টেজটাকে মোটামুটি আপনার 132, 230 এরকম বিভিন্ন এখন সর্বোচ্চ 400 কেবি করা হচ্ছে। ঠিক আছে, তাহলে 400 ভোল্টেজ করে ট্রান্সমিশন নিয়ে আসলেন, প্রাইমারি ট্রান্সমিশন, পরবর্তীতে সেকেন্ডারি ট্রান্সমিশন। সেকেন্ডারি ট্রান্সমিশনটা হচ্ছে আপনার ভোল্টেজটা যখন একটু কম আসছে, পরবর্তীতে দেখেন একটা প্রাইমারি ডিস্ট্রিবিউশন। যে ডিস্ট্রিবিউশন কত হয়, প্রথমে 33 কেবিরও কিন্তু ডাইরেক্ট গ্রাহক আছে, অনেক বড় বড় ফ্যাক্টরি, যেমন ধরেন আপনার রোলিং ফ্যাক্টরি বলে যেটাকে, আপনার যে
রড বানায় বা যারা সিমেন্ট ফ্যাক্টরি, বড় বড় ফ্যাক্টরি গুলা, বড় বড় অর্গানাইজেশন গুলা ডাইরেক্ট বড় একটা সাবস্টেশনের মাধ্যমে ভোল্টেজ নিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনার 33 কেভিটাও একটা প্রাইমারি লোড আর কি। তো এখানে আপনি ধরেন 33 থেকে 11 করলেন, 11 থেকে 400 করলেন। এই যে মূলত হচ্ছে ছোট ট্রান্সফরমার হলো এটা সাবস্টেশন, যে 11/400, যেটা হলো আমাদের একেবারে কনজিউমার এন্ডে ইউজ হয়, যে প্রাইমারি ডিস্ট্রিবিউশন, পরবর্তীতে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। কারণ হলো একেবারে বাসা বাড়িতে 400 বা 230, 400 হলো কি যদি কেউ 3 ফেজ ইউজ করে সে জায়গায় মোটামুটি 400 ভোল্টেজ ধরা হয়, আর যদি কেউ সিঙ্গেল ফেজ ইউজ করে সে জায়গায় 230। এরকম একটা তো আমরা আসলে আঁকতে পারবো, তাই না? এটাও কিন্তু অনেকবার আসছে, মানে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ পাওয়ার সিস্টেমের মূলত ফ্লোটা। এটা জাস্ট একটা প্র্যাকটিস করবেন, এবং আমি বারংবারই বলছি আপনাদেরকে যে একটা নোট খাতা থাকবে, সেই নোট খাতা থেকে আপনারা ইম্পর্টেন্ট জিনিসগুলা তুলে রাখবেন, যাতে জাস্ট খালি পরীক্ষার আগের দিন সকালবেলা ওই খাতাটাই উল্টাই দিবেন। ঠিক আছে, এরপরে আমরা পাওয়ার সিস্টেমের কিছু প্রশ্ন বা কিছু ম্যাথ নিয়ে আলোচনা করতে পারি। দেখেন আমাদের যে বিকে মেহতার বইয়ের প্রথম যে চ্যাপ্টারটা আছে, 1 নম্বর চ্যাপ্টার বা 2 নম্বর চ্যাপ্টার, সেইখানে আমাদের একটা এই টাইপের একটা অঙ্কগুলো আছে আর কি, যে মানে স্টিম টারবাইন, তারপরে যে কোল, কয়লা পোড়ালে কি পরিমাণ ইফিসিয়েন্সি হয়, এই ধরনের যে এক্সাম্পলটা বলা আছে বিকে মেহতার আপনার 2.5, এই অঙ্কটা এখান থেকে আসছে। ঠিক আছে, তো এখানে দেখেন এখানে 2-3 রকমের ইফিসিয়েন্সি দেওয়া আছে, একটা আছে থার্মাল ইফিসিয়েন্সি আর একটা আছে ইলেকট্রিক্যাল ইফিসিয়েন্সি। ঠিক আছে, তো দুইটার ইফিসিয়েন্সি গুণ করে একটা ওভারঅল ইফিসিয়েন্সি বের করা হয়েছে। পরবর্তীতে বলা আছে ইউনিট জেনারেটেড বাই আওয়ার, ঠিক আছে, তাই কিলোওয়াট আওয়ার বের করা হয়েছে। তারপরে হিট প্রডিউস আওয়ার, এইচ, এটা একটা ইলেকট্রিক্যাল আউটপুট ইন হিটার ইউনিট বাই ওভারঅল ইফিসিয়েন্সি, সেখান থেকে আপনার এইচ এর মান বের করা হয়েছে। কোল কনজাম্পশন বাই আওয়ার হচ্ছে এইচ বাই ক্যালোরিফাই ভ্যালু, যে ক্যালোরিফাই ভ্যালু দেওয়া আছে আপনার 6400 কিলো পার জুল। এইভাবে ইউজ করে আপনার মোটামুটি কত পরিমাণ কয়লা ইউজ করতে হচ্ছে সেটা কিন্তু বের করা যায়। এই আপনার 2 নম্বর চ্যাপ্টারে এরকম আরো কিছু অঙ্ক আসছে। ঠিক আছে, পরবর্তীতে দেখেন আমরা এই যে এটা নিয়ে কথা হচ্ছিল যে কানেক্টেড লোড, ডিমান্ড, পাওয়ার ফ্যাক্টর, এভারেজ ফ্যাক্টর, এইগুলো কিন্তু আমাদের ওই বিকে মেহতার বইতে খুব সুন্দর দেওয়া আছে। এইখান থেকে প্রত্যেক বছর একটা সেট কোশ্চেন অবশ্যই আসে। ঠিক আছে, এখানে দেখেন কানেক্টেড লোড, আমরা বলছিলাম যে একটা বাসা বাড়িতে, একটা ফ্যাক্টরিতে অনেকগুলা লোড থাকে। যেমন আমাদের রুমেই মিনিমাম 2টা লাইট থাকে, একটা ডিম লাইট থাকে, একটা টিউব লাইট থাকে, একটা নর্মাল গোল বাল্ব থাকে, কিন্তু আমরা একের টাইমে নর্মালি একটাই জ্বালাই, সবগুলো কিন্তু জ্বালাই না। তারপরে একটা ফ্রিজ থাকে, একটা ওভেন থাকে, তারপরে একটা ইস্ত্রি থাকে, একটা হিটার থাকে, কিন্তু আমরা যখন যেটা লাগে সেটাই জ্বালাই। ঠিক আছে, তারপরে হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ডটা হলো যে কানেক্টেড যে লোড গুলো আছে তার ভিতর সর্বোচ্চ কোন সময় যে পরিমাণ ইউজ করা হয় সেটা হলো ম্যাক্সিমাম ডিমান্ড। এখানে যে ডিমান্ড ফ্যাক্টর, ম্যাক্সিমাম ডিমান্ড বাই হলো কানেক্টেড লোড, সেটা হলো ডিমান্ড ফ্যাক্টর। তাই এটা সবসময় 1 থেকে ছোট হয়, কারণ হলো কি ম্যাক্সিমাম ডিমান্ডটা যা তার থেকে কানেক্টেড লোডটা বেশি। এভারেজ লোডটা হলো মানে মোটামুটি সারাদিনের এভারেজে যে লোডটা ইউজ করা হয় সেটা এভারেজ লোডটা ডেতে হতে পারে, মান্থে হতে পারে, ইয়ারে হতে পারে। ঠিক আছে, লোড ফ্যাক্টর হলো এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। ঠিক আছে, তাহলে এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড মানে কি, এটাও 1 এর থেকে ছোট। তারপরে একটা ইম্পর্টেন্ট আছে ডাইভার্সিটি ফ্যাক্টর, the ratio of the sum individual maximum demand of the maximum demand on power station known as diversity, মানে sum of the individual maximum demand, আর একটা হলো maximum demand on the power station।
মানে প্রত্যেকটা ছোট ছোট ইন্ডিভিজুয়াল ডিমান্ড গুলো যোগফল, আবার হচ্ছে টোটাল ডিমান্ডের ওই পাওয়ার স্টেশনের জন্য, সেটা হলো ডাইভার্সিটি ফ্যাক্টর। এটাও মোটামুটি সবসময় 1 এর বড় হয়, কারণ ইন্ডিভিজুয়াল লোডটা সবসময় বড়। আরেকটা আছে প্লান্ট ক্যাপাসিটি। প্লান্ট ক্যাপাসিটি হলো অ্যাকচুয়াল এনার্জি প্রডিউস বাই হলো ম্যাক্সিমাম এনার্জি কুড বি প্রডিউস, মানে অ্যাভারেজ ডিমান্ড বাই হলো প্লান্ট ক্যাপাসিটি, মানে অ্যাভারেজ ডিমান্ড বাই প্লান্ট ক্যাপাসিটি। এটা হলো হচ্ছে আমাদের, এটা হচ্ছে প্লান্ট ফ্যাক্টর। এটা মোটামুটি 1 এর ছোটই থাকে আর কি। তো যাক, এখানকার যে ইয়েগুলা, এই যে রেশিও গুলা এবং মোটামুটি যে ডেফিনেশন গুলা একটু মনে রাখতে হবে। এবং এখান থেকে বেশ কয়েকবার অঙ্ক আসছে এবং প্রায় বছর কিছু না কিছু অঙ্ক থাকে। দেখেন ছোট কোনটা একটা অঙ্ক একের আসছে। ছোট থাকে বললেন? একের ছোট, 1 এর ছোট বড় কিভাবে আসলো তাই? হ্যাঁ জি স্যার, মানে একের ছোট কোনটা আর বড় কোনটা এটা একটু বলেন। যেমন ধরেন এই যে ম্যাক্সিমাম ডাইভার্সিটি ফ্যাক্টর, হ্যাঁ, ডাইভার্সিটি ফ্যাক্টরটা হলো সাম অফ দ্য ইন্ডিভিজুয়াল ডিমান্ড, যেটা হচ্ছে ডিমান্ড ম্যাক্সিমাম ডিমান্ডের থেকে বড়। মানে উপরেটা যদি বড় হয়, হ্যাঁ, এই রেশিও যেটা আছে এই রেশিওটার উপরটা যদি বড় হয়, তাহলে অবভিয়াসলি এই ফ্যাক্টরটা হবে 1 এর থেকে বড়। আর যদি কোনোটাই এই রেশিওটা নিচেরটা যদি বড় হয়, উপরেটা ছোট হয়, তাহলে আপনার এই ফ্যাক্টরটা 1 এর থেকে ছোট হবে। যেমন এই যে লোড ফ্যাক্টর, যেটা লোড ফ্যাক্টর হচ্ছে আপনার অ্যাভারেজ লোড। অ্যাভারেজ লোডটা কি ছোট না? ম্যাক্সিমাম ডিমান্ডের তুলনায় অ্যাভারেজ লোডটা ছোট না? তো সেক্ষেত্রে এটা হবে যে অলওয়েজ লেস দেন 1। ঠিক আছে, এখানে যে ডেফিনেশন গুলো আছে ওর ভিতরে দেখবেন যে বলা আছে, কিন্তু মেইন হলো যে আপনাকে বুঝে নিতে হবে, যদি উপরের রেশিওটা ছোট হয়, নিচেরটা বড় হয়, তাইলে সেটা 1 এর ছোট হবে। আর উপরেরটা যদি বড় হয়, নিচেরটা ছোট হয়, তাইলে 1 এর বড় হবে। তো দেখেন এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে লোড ফ্যাক্টর অফ 200 এম মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট হুজ আউটপুট ভেরিজ লিনিয়ারলি 100 এবং 224 আওয়ারের সময়, এটা মানে 100 থেকে 200 মধ্যে ভেরি করে 24 ঘন্টায়। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখেন এটা এভারেজ লোড বের করা যাচ্ছে। এভারেজ লোড হলো কত? এভারেজ লোড বের করলাম, দুইটার যোগফল করে 2 দিয়ে ভাগ করলে একটা এভারেজ লোড আসলো। ঠিক আছে, তাইলে এভারেজ লোড ফ্যাক্টর কিন্তু আমরা জানি যে এভারেজ লোড বাই ডিমান্ড ফ্যাক্টর, সেটা হলো লোড ফ্যাক্টর। আমরা এখান থেকে দেখে আসলাম না যে লোড ফ্যাক্টরটা হলো এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। ঠিক আছে, পরে দেখেন আর একটা ছোট অঙ্ক আসছে, দা রেটেড ক্যাপাসিটি পাওয়ার প্ল্যান্ট ইজ 100 মেগাওয়াট, এভারেজ ডিমান্ড ডিউরিং দ্য পিরিয়ড হলো 90 আর হলো 98 রেসপেক্টিভলি। ফাইন্ড দ্য ক্যাপাসিটি ফ্যাক্টর, ইউটিলিটি ফ্যাক্টর, অনেক কিছু বলছে। তাহলে এভারেজ লোড হইলো এটা 900, এভারেজ লোড হলো আমাদের 90, ম্যাক্সিমাম লোড হলো 48। তাহলে আমাদের প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর আমাদের লাগবে হলো কি, ফাইন্ড ক্যাপাসিটি ফ্যাক্টর, এটা হলো ইউটিলিটি ফ্যাক্টর। তো প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টরের সূত্রটা ছিল এভারেজ ডিমান্ড বাই হলো প্ল্যান্ট ক্যাপাসিটি। এভারেজ লোড হচ্ছে 90 আর প্ল্যান্ট ক্যাপাসিটি হলো 100, তাহলে এটা করলে হয় 0.9 মানে 90%। আর একটা আছে ইউটিলিটি ফ্যাক্টর, ম্যাক্সিমাম ডিমান্ড বাই হলো প্ল্যান্ট ক্যাপাসিটি, সেটা আছে 48/90 করে। ঠিক আছে, এগুলো সবই আমাদের বইয়ের অঙ্কই। আপনারা বিকে মেহতার ওই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বুক এরা একটু দেখে নেবেন। এখানে দেখেন বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ট্রান্সমিশন এফিসিয়েন্সি। ট্রান্সমিশনের এফিসিয়েন্সিটা কিসের উপর ডিপেন্ড করে? যদি আমাদের সেন্ডিং, এই যে এস যেগুলো দেওয়া, এটা হলো সেন্ডিং পাওয়ার, আর উপরে আর হলো রিসিভিং পাওয়ার। রিসিভিং পাওয়ার বাই সেন্ডিং পাওয়ারের যে রেশিও, সেটা হলো ট্রান্সমিশন এফিসিয়েন্সি। ঠিক আছে, আরটা আছে ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশনটা হলো এই সেন্ডিং ভোল্টেজ মাইনাস রিসিভিং ভোল্টেজ ভাগ হলো রিসিভিং ভোল্টেজ সমান 100। ঠিক আছে, এখানে আরেকটা আছে এক্সপেরিয়েন্ট ইফেক্ট।
ফ্যারান্টি ইফেক্টটা হলো কি, যদি আপনার সেন্ডিং এর তুলনায় রিসিভিং এন্ডে যদি ভোল্টেজটা বেশি হয়, সেটা হলো ফ্যারান্টি ইফেক্ট। এই যে ইফেক্ট হুইচ ভোল্টেজ রিসিভিং এন্ড অফ দ্য ট্রান্সমিশন লাইন ইজ মোর দ্যান দ্য সেন্ডিং ভোল্টেজ। এটা কি কারণে ঘটে? এটা ঘটে অনেক সময় আমাদের যে ট্রান্সমিশন লাইন হয় সেখানে যদি ক্যাপাসিটেন্স ফর্ম করে, এরকম বিভিন্ন কারণে সেন্ডিং এর তুলনায় রিসিভিং এন্ডে ভোল্টেজের পরিমাণ বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের ফ্যারান্টি ইফেক্ট ঘটতে পারে। এই যে সাচ টাইপ ইফেক্ট মেইনলি অকার বিকজ লাইট লোড ফর ওপেন সার্কিট অফ দ্য রিসিভিং এন্ড। পরবর্তীতে আমাদের পাওয়ার সিস্টেমের একটা বড় অংশ হলো কম্বাইন্ড পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, কম্বাইন্ড পাওয়ার প্ল্যান্টের মানে বর্ণনা, এটার বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা নিয়ে আমাদের এই কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট। কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টটা হলো কি, আপনার একটা হলো নরমালি যে আমরা ফুয়েলটা ইউজ করি, এই ফুয়েলে ইউজ করার ফলে মানে এটা একটু ডিপলি বলতে গেলে এটা হলো একটা জেট ইঞ্জিনের মতো। প্রথমে এই গ্যাসের সাথে কম্বাসন করে একটা গ্যাস টারবাইন চালানো হয়, ঠিক আছে, এবং গ্যাস টারবাইন চালানোর পরে এবং যে এক্সস্ট মানে যে গরম বাতাসটা থাকে, এটা একটা আর একটা বয়লারের ভিতর দিয়ে প্রবাহিত করে পানিকে উত্তপ্ত করে বাষ্প করা হয়। ঠিক আছে, তখন মূলত একটা গ্যাস টারবাইন আর একটা হলো বাষ্প টারবাইন বা আপনার থার্মাল টারবাইন, দুইটার যেটা প্রসিডিউর। এখানে তো স্যার ওইটা না, এখানে তো শুধু গ্যাস টারবাইনটা দেখানো আছে, আর একটা স্টিম টারবাইন অ্যাড হবে আর কি। এই যে এক্সস্ট ইমিশন মানে যেটা যে গরম বাতাস দেখানো আছে, এইটাই বেরোয় আবার আপনার স্টিম টারবাইনে যাবে আর কি। স্যার স্টিম টারবাইনের ওটা এখানে অ্যাড করে দিলেই তো হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এটা আমি হয়তো যে ছবিটা নিচ্ছি হয়তো একটু ইয়া হয়েছে। যাক, এখানে মেইন পার্ট গুলো হলো কি, কম্প্রেসর, কম্বাসন সিস্টেম, টারবাইন। ঠিক আছে, সেটা হয়তো পরে হয়তো আরো আছে। যাক, আমাদের একটা ইকুয়েশন ছিল পাওয়ার, যে মূলত হলো যে লাইনের ক্ষেত্রে, ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে প্রমাণ করো এ সমান ডি। আর কিছু ইয়া থাকে যে সুইং ইকুয়েশন, ট্রায়াঙ্গেল। সুইং ইকুয়েশনটা আসলে মানে বেশ জটিল জিনিস, তারপরেও কয়েকটা ইকুয়েশনটা আপনারা একটু ইয়া করে রাখবেন। যে প্রথম যে স্যার এটা ইকুয়েশনটা, নিজের দেখে প্রমাণ করে নিতে হবে, এটা একটু নেট থেকে নিতে হবে, তাহলে বুঝবেন। এই যে আপনার যে ফাইনাল ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা মনে রাখতে পারলেই হয় আর কি। যাই হোক, আপনার এই যে দেখেন মূলত হচ্ছে এই শর্ট ট্রান্সমিশন লাইনের এইটা প্রমাণটা অনেক সময় আসে। তো সেটা হলো নরমালি আমরা জানি যে ভিএস, এই যে আমাদের যে ট্রান্সমিশন লাইনটা আছে, ঠিক আছে, মাঝখানে একটা ইম্পিডেন্স আছে, এই পাশে আমাদের লোড আছে, তাহলে ভিআর, এই পাশে হলো আমাদের ভিএস। এটার ইকুয়েশনটা আসে যে ভিএস সমান এ ভিআর প্লাস বি আইআর। এখানে এ বির যে ব্যাপারটা, এ বিটা হলো আমাদের এই যে এবিসি প্যারামিটার থাকে, শর্ট ট্রান্সমিশন লাইনে কিছু প্যারামিটার থাকে, এবিসিডি ধরা হয়। যাই হোক, বেশি বিস্তারিত গেলে আপনার মানে কোর্স অনেক ডিটেলস হয়ে যাবে। যাই হোক, আপনাকে মনে রাখতে হবে যে বিএস সমান এ প্লাস বিআর। ঠিক আছে, এ প্লাস বিআর, এই বিআর সাথে হচ্ছে আপনার মানে প্রথমে এইটা, তার সাথে এইটু গুণ করলে আপনি এইটা পাবেন। ঠিক আছে, মানে প্রমাণটা এইটাই, এই বিআর এর সাথে এ গুণ করলেন, তারপরে আই এর সাথে বি গুণ করলেন, মানে এই যে এই পার্টটা, মানে এই পার্ট প্লাস এই পার্ট মিলে তো বিএস। ঠিক আছে, এরপরে আইএস মানে কি কারেন্ট। ঠিক আছে, এই আইএস এর ইকুয়েশনটা, মানে ভিএস এর ইকুয়েশনটা বুঝলেন কিনা, মানে এই যে ভি, এখানে ভি আছে, তার সাথে এই পার্টটা যোগ করলে কিন্তু টোটাল ভিএসটা হয়, যে এ ইনটু ভিআর বি ইনটু আইআর। ঠিক আছে, আইআর। আর পরবর্তীতে যেটা আছে আইএস, ঠিক আছে, আইএসটা বলতেছে যে আপনার সি ইনটু ভিআর, সি ইনটু ভিআর, এই যে সি ইনটু ভিআর এই পার্টটার কারেন্টটা ইনটু ডি ইনটু আইআর, ডি ইনটু আইআর, এই জায়গার যে কারেন্ট সেটা আর কি। পরবর্তীতে আপনার
এই যদি আমাদের এখানে দেখেন ফর শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আইএস এর যে মানটা সেখানে কিছু ইকুয়েশন দেয়া থাকে আইআর, এই ট্রান্সমিশন লাইনে আইএস এর মানটা কোথায়? এই জায়গায় আই আরটা একটু বড় হয়ে গেছে, বুঝছেন? এটা হলে ছোট হবে, ঠিক আছে? মানে আমাদের এই কারেন্ট আর এই কারেন্টটা কি সেম না? মানে আমার সেন্ডিং কারেন্ট আর রিসিভিং কারেন্ট একই, ঠিক আছে? সেটাই বোঝাইছে, মানে এখানে কারেন্টের পরিমাণ একই। এবং ভিএস যেটা ভোল্টেজের যে ইকুয়েশনটা সেটা হলো আমাদের এই ভিআর, ঠিক আছে? ভিআর ইন্টু হলো আমাদের এই যেটা আমাদের আই ইন্টু আর জেড, মানে এই পার্টটা, কেভিএল আর কি, এখানে কেভিএল দিলে ঠিক আছে? আই আর ইন্টু জেড ইকুয়েশনটা হলো এরকম হবে। তা এখন এখান দেখেন মানে ভিআর এর মানটা হলো এই যে ভিআর আর এই জায়গা হচ্ছে জেড ইন্টু আই আর, তাহলে ইকুয়েশন পাইলেন, এই দুইটা ইকুয়েশন পাইলেন। তো এখন এই দুইটা ইকুয়েশন আপনার